জৈব রসায়নের ষষ্ঠ ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজ আমরা জৈব রসায়নের মধ্যে যে টপিকটা পড়ব সেটা ত্রিমাত্রিক সমাবয়বতা। খুব ভালো করে তোমাদের চেষ্টা করতে হবে, খুবই সহজ ব্যাপার, একটু চেষ্টা করলে শিখতে পারবে। তো ত্রিমাত্রিক সমাবয়বতা কাকে বলে? এখানে ত্রিমাত্রিক সমাবয়বতা বলতে গেলে তোমাদেরকে কি হয় না, আণবিক সংকেত একই হবে, আণবিক সংকেত একই হবে এবং গঠন কাঠামো একই, গঠন কাঠামো একই থাকবে। হ্যাঁ, বিশিষ্ট জৈব যৌগের অণুর মধ্যে পরমাণু এবং অণুগুলির ত্রিমাত্রিক স্তরে বিভিন্নতার জন্য। এখানে যে ত্রিমাত্রিক স্তর কথা বলা হয়েছে, ত্রিমাত্রিক স্তর কথা বলার অর্থ হচ্ছে যে থ্রি ডাইমেনশনাল ফিগারের কথা এখানে বলছে। যেমন আমরা একটা যদি স্ট্রাকচার এখানে আঁকি, দেখো এখানে কার্বন একটা আমরা রেখেছি, এইটি এবং এই যে দুখানা আমরা দাগ দিলাম, এই দুটো দাগ কিন্তু প্লেন অফ পেপার। একটা তোমাদের দিকে চলে আসবে যেটা তুমি বেশি করে দেখতে পাবে, এবং একটা আবছা যেটা বিলো দা প্লেন। এইটি এবং এইটি, এটা হচ্ছে প্লেন অফ পেপার। এইটি যেটা আছে তোমার দিকে চলে এসছে, এবং এই যে এটা যেটা ডটেড লাইনটা সেটা বিলো দা প্লেন। এখানে তাহলে এটা কিন্তু আমরা ত্রিমাত্রিক স্তরে সাজিয়েছি। এটা যদি একটা মিথেন হয় তাহলে এরকম ভাবে হবে। ঠিক আছে, ত্রিমাত্রিক স্তরে অবস্থানের বিভিন্নতার জন্য যে সমবায়গুলোর সৃষ্টি হয় তাদেরকে ত্রিমাত্রিক সমবায় বলে। এখন এই যে ত্রিমাত্রিক সমবায়বতা, এটা তিন ধরনের: আলোকীয় সমবায়বতা, জ্যামিতিক বা সিস্টার্ন সমবায়বতা এবং কনফর্মেশন ঘটিত সমবায়বতা। আমরা প্রথমে আলোকীয় সমবায়বতা নিয়ে আলোচনা করব। আলোকীয় সমবায়বতা হচ্ছে আণবিক সংকেত একই হবে এবং গঠন কাঠামো একই হবে, এবং যারা পরস্পরের সাথে একটা সম্পর্ক আছে, যারা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধ যুক্ত, দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধ যুক্ত, এইটা আমরা খুব ভালো করে আমাদের শিখতে হবে। এবং যাদের একটি ত্রিমাত্রিক মডেলের উপর অন্যটি ত্রিমাত্রিক মডেল প্রতিস্থাপন করা যায় না, যাতে গোটাটাই একটা অপরটার সাথে মিশে যায়। দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত, এবং যাকে শর্টভাবে লিখলে হবে উপরিপাত যোগ্য নয়, উপরিপাত যোগ্য নয়। এই যে দুটো পয়েন্ট আমরা এখানে বললাম, যে একে অপরের সাথে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত এবং পরস্পরের সাথে উপরিপাত যোগ্য নয়, তাদেরকে কি বলা হবে? তাদেরকে বলা হবে আলোকীয়, পরস্পরের আলোকীয় সমাবয়ব। আমরা যদি এখানে নিজের মতো করে যদি দুটো যৌগ নিই, যেমন আমরা দুখানা যৌগ নিচ্ছি, এখানটাতে একটা কার্বন, এখানে মিডলটাতে একটা কার্বন আছে, ঠিক আছে। এইখানে একটা অ্যাবভ দ্য প্লেন নিয়েছি, এটা অ্যাবভ দ্য প্লেন, আর একটাকে আমরা বিলো দ্য প্লেন নিয়েছি। এখানে আমরা চারটা গ্রুপ নিজের পছন্দ মতো আমরা নিতে পারি। যেমন আমরা যদি নিতে পারি CH3, C2H5, H আর OH, এখানে চারখানা গ্রুপ নিয়েছি। এইটিকে যদি আমরা দর্পণের এর মিরর ইমেজ নিই, তাহলে এখানে আমরা একটা মিরর ইমেজ নিচ্ছি, মিরর নিচ্ছি এখানে আয়না, ঠিক আছে। এখানে এর আয়নার দর্পণের প্রতিবিম্ব যদি আমরা নিই, কেমন দেখতে হবে? আমার এখানে C, উপরে CH3 যেমন ছিল, এইটা এদিকে দর্পণের কাছে, সুতরাং এই কার্বনটা এদিকে চলে আসবে, C2H5 OH, এবং হাইড্রোজেনটা চলে যাবে একদম এইদিকে। তাহলে দেখতে পাচ্ছি এই যৌগটির এইটি হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। তাহলে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত এই যৌগটা একটা A যৌগ, এবং এইটাকে একটা B যৌগ আমরা বলতে পারি। এটাকে যদি আমরা A বলি, এটাকে B। এদের গঠন, এদের কিন্তু আণবিক সংকেত একই, মনে রাখতে হবে আণবিক সংকেত কিন্তু একই।
আণবিক সংকেত একই। দেখো CH3 C C2H5 C2H5 H H OH OH, আণবিক সংকেত একই। এটার আমরা এটা দর্পণে প্রতিবিম্ব নিলাম। এবার এইটিকে, এই যৌগটিকে গোটাটা ধরে পড়ে যদি এখানে বসাই তাহলে কিন্তু কি হবে, গোটাটা একটা উপরটার উপরে একদম মিলে যাবে না। যেমন এইটিকে, এই যৌগটাকে ধরে যদি আমরা এইখানে বসাই তাহলে CH3 এর উপরে CH3 মিলে যাচ্ছে, কিন্তু এদিকে কি আছে, C2H5, তাহলে এদিকে C2H5 গ্রুপ আছে না। সুতরাং মনে রাখবে, যদি চারটি হাত আলাদা আলাদা হয় তাহলে কিন্তু মনে রাখবে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত হবে, এবং দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধ হলো উপরিপাতযোগ্য হবে না। তাহলে আমাদের কি মনে রাখতে হবে এখানে, যে কার্বনের চারটি হাত আলাদা হতে হবে, কার্বনের চারটি হাত আলাদা আলাদা হতে হবে, তখন একটার সাথে অপরটার যে সম্পর্ক তাদেরকে পরস্পরের কি বলা হবে, এনানসিওমার। তাহলে এই যৌগটার সাপেক্ষে এই যৌগটা কিন্তু এনানসিওমার। ঠিক আছে, আমরা আরেকখানি যৌগ আঁকবো, যেমন ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আমরা এখানে আঁকবো কার্বন COOH, এখানে আমরা HOH CH3। একে যদি আমরা দর্পণে প্রতিবিম্ব নিই তাহলে কি পাবো, দর্পণে আমরা পাবো COOH উপরে ছিল, উপরে থাকবে, হাইড্রোজেনটা এদিকে হয়ে যাবে, একদম দর্পণে যা হয় তাই এখানে হবে। ঠিক আছে, এই যে যৌগটা এর নাম হচ্ছে প্লাস ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এবং এই যৌগটা হচ্ছে মাইনাস ল্যাকটিক অ্যাসিড। এই যৌগটা এবং এই যৌগটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একে অপরের উপরিপাতযোগ্য নয়। মনে রাখবে, শুধু এইটুকু মনে রাখলেই হবে যে কার্বনের চারটি হাত যদি আলাদা আলাদা হয় তবেই কিন্তু তারা পরস্পরের এনানসিওমার হবে। এইটি এবং এইটি দেখো চারটি হাত আলাদা আলাদা, 1 2 3 4। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এই যে যৌগ দুটি দেখলাম যাদের একটি অপরটির সাথে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত কিন্তু উপরিপাতযোগ্য নয়, তাদেরকে পরস্পরের কি বলা হবে, এনানসিওমার। তাহলে তোমরা এনানসিওমার ভালো করে পড়বে, এবং কি না, এনানসিওমার হচ্ছে দর্পণ প্রতিবিম্ব সম্বন্ধযুক্ত কিন্তু উপরিপাত যোগ্য নয়, তাদেরকে পরস্পরের এনানসিওমার বলা হবে। ঠিক আছে, আমাদের পরের টপিক প্রতিসম ও অপ্রতিসম অণু। প্রতিসম এবং অপ্রতিসম অণু যাচাই করার জন্য আমাদের তিনটি বিষয় আলোচনা করতে হয়, যে প্রতিসম তল, প্রতিসম কেন্দ্র এবং প্রতিসম অক্ষ। এই তিনটির একটি যদি কোনো যৌগের মধ্যে থাকে তাহলে যৌগটা হয়ে যাবে প্রতিসম, আর যদি তিনটির একটিও যদি না থাকে তাহলে হবে অপ্রতিসম অণু। ঠিক আছে, একে যদি আমরা এ, এটাকে যদি বি, আর যদি সি বলি, এ বি সি যদি থাকে, ব্র্যাকেট লিখছি, যে কোনো একটি যদি থাকে তাহলে যৌগটা হয়ে যাবে প্রতিসম। ঠিক আছে, আর যদি এ বি সি কোনোটি যদি না থাকে তাহলে যৌগটা হবে অপ্রতিসম। মনে রাখবে, এই যেখানে তিনখানা প্যারামিটার আমরা বলেছি, প্রতিসম তল, প্রতিসম কেন্দ্র এবং প্রতিসম অক্ষ, যদি যে কোনো একটি থাকে তাহলে যৌগটা হয়ে যাবে প্রতিসম। তাহলে যদি এই যে প্রতিসম তল, প্রতিসম কেন্দ্র, প্রতিসম অক্ষ,
যে কোনো একটি থাকলে যৌগটা হবে প্রতিসম, এবং এদের যদি একটাও যদি না থাকে তাহলে যৌগটা অপ্রতিসম। তাহলে এবারে আমরা শিখব প্রতিসম হলে কি হয় এবং অপ্রতিসম হলে কি হয়। প্রতিসম হলে যৌগটা হবে আলোক নিষ্ক্রিয়, এবং যদি অপ্রতিসম হয় যৌগটা হবে আলোক সক্রিয়। খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, আমরা এখন একটু করে আলোচনা করব। যেমন আমরা প্রথমে যেটা আলোচনা করব প্রতিসাম্য তল। প্রতিসাম্য তল, প্রতিসাম্য তলটা কি জিনিস? একটা যৌগ আমরা লিখব মেসো, আচ্ছা টার্টারিক অ্যাসিড আমরা লিখব, টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের সংকেত হচ্ছে COOH, CHOH, CHOH, COOH। এটাকে আমরা কাউন্ট করে লিখব। দেখো COOH, এইখানটাতে যে দুখানা দাগ দিলাম সেখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তার CHOH, CHOH, COOH। দেখো এইখানে এই যে মাঝ বরাবর যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে এই তল বরাবর কল্পনা করলে কি হবে? দেখো এই OH-টা এই OH-এর দর্পণ প্রতিবিম্ব, এই H-টা এই H-এর দর্পণ প্রতিবিম্ব, আবার এই যে COOH এবং COOH এই দর্পণ প্রতিবিম্ব। দেখো এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, সবগুলো মিলে যাচ্ছে। সুতরাং এখানে কি তল আছে? এখানে যে তলটা আছে সেই তলটা হচ্ছে প্রতিসাম্য তল। আর এই যে প্রতিসাম্য তল যদি কোনো যৌগের মধ্যে থাকে সেই যৌগটা হবে আলোক নিষ্ক্রিয়। সেই যৌগটা কি হয়ে যাবে? আলোক নিষ্ক্রিয়। যৌগটা হয়ে যাবে আলোক নিষ্ক্রিয়, এবং এটাকে বলা হয় সিগমা প্লেন। সিগমা প্লেন, প্রতিসাম্য তলটাকে বলা হয় সিগমা অক্ষর দ্বারা আমরা ডিনোট করি, সিগমা প্লেন। ঠিক আছে, আচ্ছা। এবং এই যে টার্টারিক অ্যাসিডটাকে আমরা দেখো আরেকভাবে লিখতে পারি। এখানে কেমন লিখলাম? COOH, HOH, HOH, COOH, এটা তো লিখেইছিলাম। এবার এটাকে আমরা আলাদাভাবে কেমন করে লিখতে পারবো? দেখো COOH উপরটা, COOH নিচটা সেম রাখলাম। উপরের যে হাইড্রোজেন এবং OH দেখো এখনো পর্যন্ত সেম আছে। এবারে এইখানে যে HOH আছে এটাকে আমরা একটু চেঞ্জ করছি, এখানে ব্লু কালার করে দিলাম। এই যে H এবং সবুজ রং, এটাকে এক্সচেঞ্জ করে দেবো। OH-টাকে এইদিকে লিখবো আর H-টাকে এইদিকে, তাহলে এদিকে চলে আসবে OH, এদিকে চলে আসবে H। তাহলে যেটা আমরা পেলাম, এখন দেখো এইটির মিরর ইমেজ, এইখানে সিগমা প্লেন আমরা একটা পাচ্ছিলাম। ঠিক আছে, কারণ এইটির মিরর ইমেজ এটা হচ্ছিল, এটার সাথে এটা মিলে যাচ্ছিল, এটার সাথে এটা মিলে যাচ্ছিল। কিন্তু এখন এইটার সাথে এটা মিলে গেল, এইচ এর মিরর ইমেজ কি বা দর্পণের প্রতিবিম্ব কি OH? কখনোই না। OH এর মিরর ইমেজ কি H? না। সুতরাং এই যৌগটিতে কোনো সিগমা প্লেন নেই। এটাকে দুভাগে ভাগ করা যাচ্ছে না। যেমন এইটার সাথে এটা মিলে যাচ্ছিল, এটার সাথে এটা মিলে যাচ্ছিল, এটার সাথে এটা মিলে যাচ্ছিল, এখন H এর সাথে তো OH মিলবে না। সুতরাং এটা কিন্তু এখানে নো সিগমা প্লেন। এখানে সিগমা আছে, যেহেতু এটা আলোক নিষ্ক্রিয়, একটু আগে আমরা এখানে প্রমাণ করেছি, কেননা সিগমা প্লেন আছে তাই এটা আলোক নিষ্ক্রিয়। তো সেই জন্য এই যৌগটার নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। মেসো টার্টারিক অ্যাসিড। কোন যৌগ মেসো, এই যে মেসো টার্টারিক অ্যাসিড কিন্তু আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে, কারণ কি না মেসো টার্টারিক অ্যাসিডকে দুভাগে ভাগ করা যাচ্ছে, প্রতিসাম্য তল মেসো টার্টারিক অ্যাসিডে বিদ্যমান, তাই মেসো টার্টারিক অ্যাসিড হচ্ছে আলোক নিষ্ক্রিয় একটা যৌগ। প্রতিসাম্য কেন্দ্র, দেখো প্রতিসাম্য কেন্দ্রটা হচ্ছে, আমরা একটা যৌগ আঁকবো, যৌগ আঁকার পরে দেখো যৌগটা আঁকছি, উদাহরণের সাহায্যে বোঝালে তোমরা বেটার বুঝতে পারবে। এখানে বক্স আছে, বক্সের অর্থ কি? এখানে চার কোণে চারটা কার্বন আছে।
এবারে আমরা দেখো 4টা করে হাত হয়ে গেল। নিচে যদি আমরা COOH দিই, মনে রাখবে উপরও COOH দিতে হবে। এখানে যদি হাইড্রোজেন দিই, এর কোনা এইটার অপোজিট কোনটা? এইটি। তাহলে এইটার এবং এইটা যেটা কোনা কোণে অবস্থিত, তার নিচটাতে যদি COOH দিই, এইটার উপরে COOH দিতে হবে। এইখানে এই কার্বনটাতে যদি উপরে হাইড্রোজেন দিই, তাহলে এখানে নিচে হাইড্রোজেন দিতে হবে। এবার এখানে যদি আমরা ব্রোমিন দিই, তাহলে কি করতে হবে? এর উল্টো দিকের কার্বন কোনটা? এইটা। তাহলে এর উপরে দিলে এইখানটাতে নিচে ব্রোমিন দিতে হবে। এবং এইখানে যদি আমরা মনে করো যদি ফ্লোরিন, আচ্ছা ফ্লোরিন নয়, আমরা কি দেব? আমরা OH যদি দিই, তাহলে এই কোণের অপোজিট কোণ কোনটা? এই কোণ। এবং এটা নিচে, তাহলে এই কোণের উপরে, একদম উল্টো পাল্টা পজিশনে OH দিতে হবে। ঠিক আছে? এইবার দেখো, এই যে আমাদের যে চারখানা আমাদের কার্বন ছিল, চারখানা কার্বন, এই 1টি 2টি 3টি 4টে কার্বন, এই যে প্লেনটা আমাদের একটা হয়েছে, এই প্লেনের মাঝখানে যদি আমরা এমন একটা বিন্দু কল্পনা করি, কি হবে না, ওর কোণে অবস্থিত এইখান থেকে এইটা যতটা দূরত্ব হবে, এইখান থেকে যদি সম দূরত্বে একই রকম গ্রুপ পাই, যেমন ধরো এইখানটাতে কি আছে? ব্রোমিন আছে। এই কার্বনের উল্টো দিকে এই কার্বন, সেখানে এই ব্রোমিনটা কোথায়? উপরে। আর এইটির উল্টো দিকে কার্বন এইটার একদম নিচে ব্রোমিন আছে। তাহলে এইখান থেকে এইখানে যতটা দূরত্ব হবে, এইখান থেকে যদি ততটাই দূরত্ব হয়, তাহলে এরকম ভাবে যদি একটা আমরা বিন্দু পাই, তাহলে এই বিন্দুটাকে বলা হবে প্রতিসাম্য কেন্দ্র। একে আমরা I অক্ষর দ্বারা প্রকাশ করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এই কোণের উপরে হাইড্রোজেন আছে, তাহলে এর অপোজিট কোণ কোনটা? এই কোণের একদম নিচে আছে হাইড্রোজেন। তাহলে এইখানে আমরা দেখো, এইখান থেকে আমরা যতটা ডিস্টেন্স, এইখান থেকে কিন্তু এটাও ততটা ডিস্টেন্স। এরকম যদি কোনো বিন্দু পাই, তাহলে কি হবে? এই বিন্দুটাকে বলা হবে প্রতিসাম্য কেন্দ্র। আচ্ছা, প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসাম্য কেন্দ্রের সংজ্ঞাটা আমরা যদি একটু পড়ি, যে কোনো অণুর কোনো পরমাণু গ্রুপ, যেমন এটা একটা গ্রুপ বা এটা পরমাণু হতে পারে, থেকে একটি সরলরেখা টানা হয় এবং তাকে অনুমধ্যস্থ কোনো বিন্দুর মধ্য দিয়ে, এটা গোটাটা অনুর মধ্যস্থ, এটা একটা বিন্দু দেখতে পাচ্ছি, যে লাল রঙের আমরা এখানে দেখতে পাচ্ছি, কোনো অনুমধ্যস্থ কোনো বিন্দুর মধ্য দিয়ে অতিক্রম করে বিপরীত দিকে সমদূরত্বে প্রসারিত করার ফলে তার প্রান্তটি যদি একটি অবিকল একই পরমাণু সঙ্গে মেশে, তখন ওই বিন্দুটিকে বলা হবে প্রতিসাম্য কেন্দ্র। এখন আমরা কিছুগুলো যৌগ আঁকবো এবং আমরা শিখব কোন যৌগটা আলোক সক্রিয় এবং কোন যৌগটা আলোক নিষ্ক্রিয়। দেখো, এইভাবে এটা কিন্তু একটা আমাদের ফিশার প্রজেকশন ফর্মুলা। এখানে কি বোঝাচ্ছে? এখানে মাঝখানে কার্বন আছে। এই যদি আমরা 4টা হাত আলাদা আলাদা করি, যেমন FCl Br I, এখানে কি দেখছি? এর 4টি হাত কিন্তু আলাদা আলাদা। 4টি হাত আলাদা আলাদা হলে কি হবে? মনে রাখবে, যৌগটা আলোক সক্রিয় হবে। আলোক সক্রিয়। যদি এরকম একটা করি যে হাইড্রোজেন CH3 C2H5 হাইড্রোজেন, এই যৌগটাতে কি 4টি সমস্ত হাত আলাদা আলাদা? না, 3 ধরনের গ্রুপ আছে। একটা আছে H, CH3 আর C2H5, কিন্তু চতুর্থ গ্রুপটা তো এর সাথে মিলে যাচ্ছে না। সুতরাং এইরকম যদি যৌগ থাকে, তখন এই যৌগটা হবে আলোক নিষ্ক্রিয়। ঠিক আছে? আমরা এবারে আরো কিছু উদাহরণ দেখব। যেমন এই যে যৌগটা দেখছি, এখানে 4টি, এখানে মাঝখানে আমাদের কার্বন আছে এবং কার্বনের সাথে যুক্ত যে 4খানা গ্রুপ আছে, 4টা গ্রুপই কিন্তু একই, 4টে গ্রুপ একই, সেজন্য কি হবে? আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয়। এখানে 3খানা গ্রুপ একই, একটি আলাদা। এখানেও কি 4টি গ্রুপ, সমস্ত 4টি গ্রুপ আলাদা আলাদা?
না, সুতরাং এইটা হবে আলোক নিষ্ক্রিয়। এইখানে দেখছি আমরা দু ধরনের গ্রুপ আছে, এইচ এইচ এবং ওইচ ওইচ। এখানেও কি চারটি গ্রুপ একদম আলাদা? না, সুতরাং এই যৌগটিও হবে আলোক নিষ্ক্রিয়। এইখানে আমরা দেখছি যে চারটি গ্রুপ কিন্তু একদম আলাদা, এইচ, NH2, OH এবং CH। এখানে চারটি গ্রুপে আলাদা আলাদা, সুতরাং এই যৌগটা হবে আলোক সক্রিয়। আলোক সক্রিয়, এটা তোমার মনে রাখলে হবে যে চারটি গ্রুপে যদি আলাদা আলাদা হয় তাহলে যৌগটা হবে আলোক সক্রিয়। যে কার্বন, এখানে তো একটা কার্বন আছে, যে কার্বনের চারটি হাতে আলাদা আলাদা সেই কার্বনটাকে বলা হবে, যে কার্বনের চারটি হাতে আলাদা আলাদা সেই কার্বনকে বলা হবে কাইরাল কার্বন। কাইরাল কার্বন। এবং যে কার্বনের চারটি হাত আলাদা আলাদা নয় সেই কার্বনটা কি বলা হবে? অ্যাকাইরাল। অ্যাকাইরাল কার্বন। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু জিস্ট করি যে চারটি হাত আলাদা হলে কার্বনটা কি বলা হবে? কার্বনের চারটি হাত আলাদা হলে সেই কার্বনটিকে বলা হবে কাইরাল কার্বন। এবং চারটি হাত আলাদা না হলে সেই কার্বনটাকে বলা হবে অ্যাকাইরাল। অ্যাকাইরাল কার্বন। মনে রাখবে, যদি কাইরাল কার্বন থাকে যৌগটি হবে আলোক সক্রিয়, এবং যদি অ্যাকাইরাল কার্বন থাকে যৌগটা হবে আলোক নিষ্ক্রিয়। এবারের টপিক, আলোক সক্রিয়তার জন্য অপ্রতিসম কার্বন পরমাণু আবশ্যিক নয়। এখানে যদি আমরা অ্যালিন ধরনের বিশেষ যৌগ আঁকি, অ্যালিন ধরনের যৌগ কেমন হবে? তিনখানা কার্বন থাকবে এবং তারা পরস্পর ডবল বন্ডের সাথে যুক্ত হবে, HCl, এবং এইখানটাতে আমরা একই রকম ভাবে একটা বিলো দ্য প্লেন এবং একটা অ্যাবভ দ্য প্লেন দেব। এখানে হাইড্রোজেন ছিল তো এখানে হাইড্রোজেন দিচ্ছি, এখানে ক্লোরিন ছিল সেই জন্য আমরা এখানে ক্লোরিন দিচ্ছি। এই ধরনের যে যৌগগুলো তাদের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কাইরাল কার্বন নেই, কাইরাল কার্বন নেই, অথচ এই যৌগটা কিন্তু আলোক সক্রিয়। তাহলে এখানে আমরা বিরক্তিকর, তাহলে পরীক্ষাতে প্রশ্ন আছে যে কাইরাল কার্বন নেই অথচ আলোক সক্রিয় এমন যৌগের উদাহরণ দাও। তার প্রশ্নটা আমরা এখানে একটু লিখে নিই। প্রশ্ন হচ্ছে কাইরাল কার্বন নেই অথচ আলোক সক্রিয় যৌগের উদাহরণ দাও।
এই ধরনের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। তখন তুমি এরকম অ্যালিন সিস্টেম লিখবে, তুমি যা খুশি গ্রুপ দিতে পারো। এখানে যদি তুমি CH3 দাও, এখানে তুমি একটা C2H5 গ্রুপ দিয়ে দেবে। এইখানে তুমি একটা অ্যাবভ দ্য প্লেন করে CH3 দিয়ে দেবে এবং এখানে একটা বিলো দ্য প্লেন করে C2H5 দিতে হবে। এই যৌগটি যে লিখতে হবে এমন কোনো মানে নেই। তুমি এরকম একটা অ্যালিন সিস্টেম করবে যেখানে C11C থাকবে এবং আলাদা আলাদা গ্রুপ, উপরে যেটা থাকবে উপরে সেটা থাকবে, নিচে যেটা নিচে সেটা। উপরেরটাকে অ্যাবভ দ্য প্লেন করবে একবার, আর একবার নিচেরটা বিলো দ্য প্লেন। একই রকম ভাবে এখানে আমরা যেটা করলাম, একবার অ্যাবভ দ্য প্লেন, একটা বিলো দ্য প্লেন। আলোকীয় সমবায়বীর সংখ্যা নির্ণয়। যদি আমরা এখানে একটা ফর্মুলা লিখব, n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু থাকবে এবং অণুকে দুটি অংশে ভাগ করা যায় না। অণুকে এমন দুটি অংশে ভাগ করা যায় না যাতে একটি অপরটির দর্পণ প্রতিবিম্ব হয়। দর্পণ প্রতিবিম্ব হয়। তাহলে n সংখ্যক অপ্রতিসম কার্বন পরমাণু থাকবে এমন দুটি, এবং অণুটাকে এমন দুটি অংশে ভাগ করা যাবে না যাতে একটি অপরটির দর্পণ প্রতিবিম্ব হয়। তখন আলোক সমাবয়বী কটি হবে, সংখ্যা কটি হবে? ফর্মুলা হচ্ছে 2 to the power n। ফর্মুলা হচ্ছে 2 to the power n। তাহলে আমরা এখন একটা লিখব, যদি এখন আমরা যে একটা উদাহরণ লিখছি সেটা লিখছি CH3 CHBr CHBr COOH। এই যে যৌগটা আমরা এখানে লিখলাম সেটাকে আমরা স্ট্রাকচারাল রিপ্রেজেন্টেশন করব COOH HBr CH3। দেখো COOH HBr COOH, এই যৌগটাকে আমরা কিছুতেই দুভাগে ভাগ করতে পারবো না। যেমন আমরা এই যৌগটা থেকে আমরা একটা সিগমা প্লেন পাবো, এইটা এটার মিরর ইমেজ ঠিক আছে, এইটা এটার মিরর ইমেজ ঠিক আছে, এইটার সাথে এইটা কি একই, COOH আর CH3 কি একই, সুতরাং এখানে সিগমা প্লেন, এখানে কোনো সিগমা প্লেন নেই। তাহলে আমরা যৌগটিকে দুটি অংশে ভাগ করা যায় না, এইটা আমাদের গুরুত্বপূর্ণ। দুটি অংশে ভাগ করা যায় না, দুটি অংশে ভাগ করা যায় না। যদি না যায়, কারণ এটাতে গেল না কেন, এইটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, কিন্তু COOH এর সাথে কি CH3 মিলছে? মিলছে না। তাহলে যদি ভাগ করা না যায় তখন কতগুলো যৌগ, কতগুলো সমবায় পাবো, তার জন্য ফর্মুলা হচ্ছে 2 to the power n। তাহলে এখানে কখানা n কখানা, n equals to 2। তাহলে আলোক সমাবয়বীর সংখ্যা, আলোক সমাবয়বী হচ্ছে 2 to the power 2 সমান 4টি। ঠিক আছে, তাহলে আমরা একটু আঁকার চেষ্টা করি। কেমন করে আঁকবো? নর্মাল যেটা ছিল সেটা একটা আঁকবো, তাহলে একটা হয়ে যাবে COOH HBr CH3, এটা নর্মাল। এবারে এর একটা মিরর ইমেজ আমরা নেব, তাহলে এখানে একটা আমরা মিরর নিয়েছি, কি হবে দেখো, এখানে Br, এখানে Br, H উপর ছিল COOH, নিচে ছিল CH3। তাহলে একটা দুটা, তাহলে একে যদি 1 বলি এটা 2 হয়ে গেল, তো দুটো তো আমরা পেয়ে গেলাম। এবার বাকিগুলো কিভাবে পাবো? বাকিগুলো পাওয়ার জন্য তুমি কি করবে, এই যে প্রথমে যে স্ট্রাকচারটা নিয়েছিলে সেখানে এই কার্বন এই দুটাকে উপর এবং নিচকে, অর্থাৎ COOH এবং CH3 কে সেম রাখবে, সেম রেখে এইখানটাতে যে কোনো একটা কারণ আইদার এই জায়গাটিকে আর এই জায়গাটিকে ফিক্সড রেখে পরে একটাকে চেঞ্জ করবে। দেখো আমরা কি করছি না,
CH3 ফিক্সড রাখলাম। উপরের এইচ এবং বিআর কেও দেখো সেম, উপরে এইচ বিআর ছিল, উপরে এইচ বিআর রাখলাম। এখন এইটিকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, যেদিকে এইচ ছিল সেদিকে বিআর দেবো, যেদিকে বিআর ছিল সেদিকে এইচ। তাহলে এখানে আমরা কি দিলাম, বিআর, এবং এখানে হলো এইচ। এবার এইটার তুমি যদি একটা মিরর ইমেজ নাও, তাহলে কি হয়ে যাবে, দেখো এখানে সি ডাবল এইচ ছিল, সি ডাবল এইচ লিখলে, নিচে CH3 ছিল, তুমি CH3 লিখেছো। এবারে মিরর ইমেজ বিআর এইচ, এখানে এইচ ছিল, তাহলে এখানে এইচ হয়ে যাবে, দূরে বিআর ছিল, দূরে হয়ে যাবে বিআর। তাহলে এটা হয়ে গেল 3 এবং এটা হয়ে গেল 4। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, একটা যৌগ যার n সংখ্যক n সংখ্যক অপরিদশমক বা কাইরাল কার্বন থাকছে, এখানে একটা আর এখানে দুটা, এবং যৌগটাকে দুফাড়া করা যাচ্ছে না, তখন সমবায় কটা হবে না 2n, মানে 2 এখানে n কটা আছে 2, তাহলে 4টি। তার প্রথমে একটা আঁকবে, প্রথমে একটা এঁকে তার মিরর ইমেজ নিয়ে নেবে। মিরর প্রথমে একটা এঁকে তার একটা মিরর ইমেজ নেবে, তাহলে 1 আর 2 পেয়ে গেলে। এবার এই যেটা ছিল সেখান থেকে লিখছে, কি করছে না, একটা যে কোনো কার্বনকে আমরা তার পজিশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। যেমন এখানে COOH COOH এই কার্বনটাকে আমরা চেঞ্জ করেছি, HBr ছিল, এখানে আমরা BrH করেছি। বাদ বাকি নিচে CH3 ছিল, CH3 আছে। এবার এইটার একবার মিরর ইমেজ নিলেই 1 2 3 4 4টে আমাদের সমাবয়বী পেয়ে গেলাম। আমরা পরের পয়েন্টে চলে এসেছি। n যেটা জোড় সংখ্যা, অপ্রতিসম কার্বন পরমাণু বর্তমান, এবং অণুটিকে দ্বিখণ্ডিত করা যায়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এমনভাবে দ্বিখণ্ডিত করা যায় যে একটি অংশ অপরটির দর্পণ প্রতিবিম্ব হয়। তাহলে আমরা এমন একটা যৌগ নিচ্ছি, CH3 CHBr CHBr CH3। ঠিক আছে, দেখো এই যৌগটাকে আমরা যদি লিখি, তার উপরে দেখো CH3 HBr, আবার HBr CH3। ঠিক আছে, তাহলে এই যৌগটাকে আমরা দেখছি কখানা কাইরাল কার্বন আছে, এইটা একটা কাইরাল কার্বন এবং এইটিও একটা কাইরাল কার্বন। যদি আমাকে প্রশ্ন করো যে এইটি কাইরাল কার্বন কি করে হচ্ছে, না দেখো এই 4টি হাত কেমন কেমন আলাদা হবে, একটা দুটা তিনটা, আর এইটা মিলে একটা হাত, তখন এই যৌগটাকে কেমন আমরা লিখতে পারি, দেখো তোমার বোঝার অতিরিক্ত সুবিধার জন্য বিআর এই, আর এইখানে যে হাত সেটা কেমন করে লিখবো, দেখো CHBr CH3। তাহলে এইটি একটি কাইরাল কার্বন পেলাম। এই কার্বনটিকে আমরা দেখো, এই কার্বন ইকুয়ালস টু এই কার্বন। ঠিক আছে, আবার এই কার্বনটাকে যদি আমরা এইটাকে আমরা দেখাতে চাই, তাহলে এখন কি করব আমরা, তাহলে এখন দেখো এই হাইড্রোজেনটা এখানে লিখছি, এই ব্রোমিনটাকে এখানে লিখছি, এখানে CH3 লিখছি, এবং এই কার্বনটাতে দেখো আমরা আবার সেই পাবো, কি পাবো, CH3Br CHBr CH3। তাহলে কখানা, এখানটাতে আমরা নীল, এই কার্বন ইকুয়ালস টু দিস কার্বন। তাহলে কখানা আমরা কাইরাল কার্বন পেলাম, একটা দুটা, বা এখানে একটা এখানে দুটা, তাহলে n ইকুয়ালস টু হিয়ার 2। এবং এই যে যৌগটাকে আমি আবার লিখব CH3 HBr HBr CH3। দেখো এই যৌগটিকে সমদ্বিখণ্ডিত করা যাবে। এইখান বরাবর যদি আমরা একটা সিগমা প্লেন কল্পনা করি, তাহলে দেখো এইটি এইটির মিরর ইমেজ, এইটি এইটির মিরর ইমেজ, এবং এইটি এইটির মিরর ইমেজ। তাহলে যৌগটিকে কি দুভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে আলোক সক্রিয় কটা হবে, আলোক সক্রিয় সমবায়বী হবে 2n-1। এখানে n সমান কত, n সমান 2, তাহলে 2 - 1 সমান 2 সমান 2টি। তাহলে আলোক সক্রিয় সমবায়বী পাবো 2টি। কেমন করে, দেখো এখানে CH3 লিখবে, এখানে নিচেও CH3, এখানে HBr যেটা ছিল। এবার তুমি কি করবে, এইখানে HBr ছিল, HBr এখানে নিচের কার্বনটাকে তুমি চাইলে উপরটাকে চেঞ্জ করতে পারো। কি করবে, এখন নিচেরটাই করছি আমরা, চেঞ্জ করে দিচ্ছি। তাহলে Br এর বদলে H এর বদলে Br।
তাহলে Br H, এবং এর যদি আমরা একটা মিরর ইমেজ নিই তখন কি হবে CH3 CH3, এদিকে Br H, এদিকে H Br, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। দেখো এই যৌগগুলিকে তুমি কিছুতেই সিগমা প্লেন বা দুফাড়া করতে পারবে না। Br এর মিরর ইমেজ কি কখনো H হয় না। সুতরাং এই দুটো যৌগ হয়ে গেল আলোক সক্রিয়। এবং নিষ্ক্রিয় কোনটি হবে? নিষ্ক্রিয় তুমি যেটা প্রথমে এঁকেছো, আলোক নিষ্ক্রিয় কোনটা হবে না CH3 BrH, এটি আলোক নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় বার করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় ফর্মুলা কি না 2n-2/2। তাহলে n সমান আমরা এখানে কত পেয়েছিলাম 2, তাহলে 2/2 সমান 2/0/2 সমান 2/0 সমান 1। তাহলে আলোক নিষ্ক্রিয় যৌগ হবে একটি। তাহলে যৌগটাকে তুমি কেমন লিখতে পারো? আলোক নিষ্ক্রিয় যৌগটিকে তুমি লিখতে পারো নিজের মতো করে CH3 এখানে HBr, এটাকে তুমি লিখতে পারো, বা এটিকে তুমি এরকম ভাবেও লিখতে পারো, এটাকে 3 তুমি বলতে পারো, বা একটু আগে যেটা আমরা বললাম যে এর যদি মিরর ইমেজ নাও তো এটা কিন্তু একই। এর যদি তুমি মিরর ইমেজ নেওয়ার দরকার হবে না। তাহলে এখানে কি হবে CH3 Br, এটাও Br, এখানে H, এটা CH3। বাস্তবে এইটা যা এইটাই তাই, কারণ এরা আলোক নিষ্ক্রিয় যৌগ, ঠিক আছে। এটা দর্পণ প্রতিবিম্ব যদি মিলে যায় তখন যৌগটা আলাদা নয়, যৌগটা কিন্তু একই। তাহলে এইটা অথবা এইটা তুমি লিখতে পারো। তাহলে আলোক সক্রিয় হয়ে গেল দুখানা, আর আলোক নিষ্ক্রিয় হয়ে গেল একটি। আমাদের পরের টপিক n বিজোড় সংখ্যা। লক্ষ্য করবে n বিজোড় সংখ্যা, এবং বিজোড় সংখ্যায় অপরিসম কার্বন পরমাণু বর্তমান, এবং অণুটিকে এমনভাবে দ্বিখণ্ডিত করা যায় যে একটি অংশ অপরটি দর্পণ প্রতিবিম্ব হয়। আমরা উদাহরণ নিচ্ছি CH3 CHOH CHBr CHOH CH3, এই যৌগটা যদি আমরা নিই, একে যদি আমরা স্ট্রাকচারে আগে, তাহলে এইখানে তো দেখছি কাজল কার্বন কটা আছে, একটা দুটা তিনটা, একটা দুটা তিনটা, তাহলে n = আমরা এখানে লিখে দিলাম 3, ঠিক আছে। এবং যৌগটিকে যদি আমরা দুভাগে ভাগ করি, একটা অপরটা দর্পণ প্রতিবিম্ব হয়। একে যদি আমরা আঁকি CH3, তাহলে তিনটা লিখতে হবে, যেহেতু তিনটা স্টার বালা আছে, তাহলে এখানে লিখব HOH HBr HOH CH3। দেখো এই বরাবর যদি আমরা একটা তল কল্পনা করি, এই বরাবর যদি তল কল্পনা করি, তাহলে কি দেখব H মিরর ইমেজ মিশে যাচ্ছে, OH এর সাথে OH মিলে যাচ্ছে, CH3 এর সাথে CH3 মিলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে n, এবং এটা বিজোড়, কটা কাজল কার্বন আছে এখানে দেখতে পারি আমরা, একটা দুটা তিনটা, তাহলে n এবং বিজোড়, n সমান 3, এবং যৌগটাকে দুভাগে ভাগ করা যাচ্ছে। তখন আলোক সক্রিয় সমবয়বীর যে ফর্মুলা আছে, আলোক সক্রিয় সমবয়বী হবে ফর্মুলা = 2n-1 -2n-1/2। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো তাহলে সব হয়ে যাবে, সমান 2^3-1 -2^3-1/2 সমান 2^2 তার মানে হচ্ছে সমান 4 - 2 সমান 2টি। তাহলে এই যে যৌগটা আমরা নিয়েছি এর জন্য আলোক সক্রিয় হবে দুটা। সেগুলো কেমন করে হবে দেখো, এরকম ভাবে লিখতে শুরু করবে, তিনটা কার্বন দিয়েছো, CH3 উপরে আর CH3 নিচে দিয়ে দিলে, H
OH, এটা HBr যেমন ছিল, এখানে দেখো HOH, HBr, HOH। এইখানে নিচের কার্বনটাকে তুমি চেঞ্জ করে দাও, নিচের কার্বনটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তাহলে উপরে এখানে লিখে দিলে OH, H। এবারে এইটি কিন্তু একটা আলোক সক্রিয় যৌগ। কেন? এখানে তুমি HBr বরাবর যদি একটা তল কল্পনা করো, H এর প্রতিবিম্ব কিন্তু OH নয়, তাহলে এই যৌগটা কিন্তু আলোক সক্রিয়। সুতরাং এর যদি আমরা একটা মিরর ইমেজ নিয়ে নিই, তাহলে কি পাবো? এখানে OH, Br, H, OH, H, OH, CH3, CH3। তাহলে এই যে 1 এবং এই যে 2 আমরা লিখলাম, এই দুটো কিন্তু আলোক সক্রিয়, আলোক সক্রিয়। আর আলোক নিষ্ক্রিয় ফর্মুলা কি আছে? আলোক নিষ্ক্রিয় ফর্মুলা হচ্ছে 2n-1/2। এখানে n সমান আমরা 3 পেয়ে গেছি, তাহলে কি হচ্ছে 2^3 - 1/2 সমান 2/2 সমান 2^1 সমান 2t। ঠিক আছে? এই যে আলোক নিষ্ক্রিয়, এর মানে কিন্তু মেসো, তাহলে মেসো যৌগ হবে 2টি। তো মেসো যৌগগুলো কেমন আমরা আঁকবো? মেসো যৌগ হবে CH3 আর CH3 উপর নিচে নিয়ে নিয়েছো, HOH, HBr, HOH। ঠিক আছে? আর এটিকেই আমরা কেমন নেব? CH3, HOH। এই মাঝখানটাকে চেঞ্জ করে দাও, মাঝখানটাকে চেঞ্জ করে দিলে কি হবে? Br হয়ে যাবে। দেখো মাঝখানের কার্বনটাকে HBr ছিল, ওই যে Br, H, বাদ বাকিগুলো সেম। তাহলে এই যৌগটা এবং এই যৌগটা আলোক নিষ্ক্রিয়। কেন? দেখো না, এইখানেও সিগমা প্লেন বর্তমান এবং এইখানেও সিগমা প্লেন কিন্তু বর্তমান, সুতরাং এরা কিন্তু আলোক নিষ্ক্রিয়। তাহলে এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল 4। এবার আছে রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ, যে মিশ্রণে দুটি এনানসিওমার সম আণবিক পরিমাণে থাকে তাদেরকে পরস্পরের রেসিমিক মিশ্রণ বলা হয়। তাহলে যে মিশ্রণে দুটি এনানসিওমার সম আণবিক পরিমাণে থাকে, সম আণবিক পরিমাণে থাকে, তাকে এনানসিওমার বলে। ঠিক আছে? যেমন যদি আমরা দুটো যৌগ লিখি, যে HBr, Cl, CH3, এইটা যদি একটাতে 5 মোল থাকে এবং এরই যে মিরর ইমেজ অর্থাৎ Cl, Br, H, CH3, এইটাও যদি একটা মিশ্রণে 5 মোলই থাকে, এটাও 5 মোল, এটাও 5 মোল। দেখো এটা তো মিরর ইমেজ, তাই নয় কি? তাহলে এটার মিরর ইমেজ, এটাও যদি 5 মোল এবং 5 মোল থাকে, তাহলে এই দুটোর যে একসাথে মিশ্রণ, সেটাকে বলা হবে রেসিমিক মিশ্রণ। ঠিক আছে, জৈব রসায়নের ক্লাস আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই তোমার মন দিয়ে পড়বে। এই পরিস্থিতিতে সবাই বাড়িতে থাকবে, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করবে। সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল।